Hello, welcome to the fifth episode of our podcast and the last one for this year. I'm Durdana Farid, Parsa Sanjana Sajid, and Jakaria Hussain from the Barta team are also present. Barta is a platform for fostering dialogue and critical awareness on technology, digital sociality, feminism, and gender justice, and more. We have a monthly free to subscribe news digest, which you can check out at barta.substack.com. And we also periodically plan, program, and host events on these critical topics. This podcast is a continuation of that programming where we discuss technology, gender, digital experience, legal and policy issues, and more. Today, we have with us Fawzia Afroz from the Tech Global Institute to talk about internet shutdowns. Fawzia Afroz is the head of operations at Tech Global Institute and serves as country head for its work in Bangladesh. She brings over a decade of experience at the intersection of international development and anthropological research, with a focus on gender politics and the role of women during Bangladesh's 1971 Liberation War. Fawzia holds a Bachelor of Law from BRAC University and a master's degree in criminology from the University of Dhaka. Welcome to our podcast, Fawzia. Let's start with some basic questions. Are there any reliable tracking mechanisms for internet shutdown in Bangladesh, regionally and globally? And how many internet shutdowns happen in Bangladesh annually on average? Thank you so much for having me. So ইন্টারনেট শাটডাউন ট্র্যাক করার জন্য আসলে বাংলাদেশের বাইরে বা পৃথিবীতে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে। দিস কল there is access now, NetBlocks, OONI বলে একটা অর্গানাইজেশন আছে। So they actually track internet shutdown in different ways actually. একটা তো হচ্ছে মনে করেন যে মানুষের কাছ থেকে ইনফরমেশন পেয়ে যে now we are having a internet shutdown and everything. Also ওরা নিজেরাও সারাক্ষণ ওয়েবে দেখতে থাকে যে আসলে কোন কোন জায়গার ওয়েব আসলে কাজ করতেছে and whether it is responding or not. So this is how actually globally different জায়গায় internet shutdown হয়. And বাংলাদেশের জন্য internet shutdown comparatively a new word. It is not a word যেটা আমরা মনে করেন ছোটবেলা থেকে শুনে আসতেছি, বা ইভেন ইফ আই রিমেম্বার 10 বছর আগে যখন আমি যদি বলি যে ইন্টারনেট ম্যাসভাবে মানুষের মধ্যে আসলে বাংলাদেশের মানুষ ইউজ করা শুরু করছে মনে হয় 2000 মানে অফিস বাদে একেবারে মনে করেন যে জনমানুষ মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতেছে, এটা মনে হয় 2006 সালের পর থেকে আসলে মানুষের মধ্যে মোবাইল ইন্টারনেট ডেটা কেনা অ্যান্ড এভরিথিং এইভাবে আসছে। কিন্তু তারপরেও মনে করেন 10 বছর বা আমি বলবো আরেকটু বেশি, মনে করেন 15 বছরের মতো ইভেন ডিউরিং কোভিড, বা 2015 সাল পর্যন্ত আসলে ওইভাবে ইন্টারনেট শাটডাউন শব্দটার সাথে আমরা কোনোভাবেই পরিচিত ছিলাম না। যেহেতু আমাদের ওই পরিচিতিটা নাই, আমাদের ইন্টারনেট শাটডাউনের সম্পর্কে আসলে যে ওরকমভাবে ব্যাপকভাবে মানুষের মধ্যে কোনো ধারণা আসলেভাবে নাই। সো প্রথমে আমরা যে ধরনের ইন্টারনেট শাটডাউন আমরা ফেস করেছি, একটা হচ্ছে যে পলিটিক্যাল ইন্টারনেট শাটডাউনস আমরা ফেস করেছি। সো এটার মধ্যে শুধু শাটডাউন না, এটার মধ্যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট জ্যামিং, ওয়েবসাইট ব্লকিং এই টাইপের বিষয় আসলে ছিল। কিছু ক্ষেত্রে প্রথম দিকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এরিয়া ভিত্তিক হয়েছে অনেক, যে হয়তো কোনো একটা বিশেষ এলাকায় সমাবেশ হচ্ছে, ওই জায়গাটার ইন্টারনেটটা বন্ধ করে দিলাম। বা আমরা যেটা দেখেছি স্টুডেন্ট প্রোটেস্টের সময় 2018 সালে যে হতেছে স্টুডেন্ট প্রোটেস্টের সময় প্রথম মোবাইল ইন্টারনেট শাটডাউন হলো। সো এরকম যে মানে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় বা অল্প সময়ের জন্য আসলে অনেকবার ইন্টারনেট শাটডাউন হয়েছে। মোস্ট অফ দেম ওয়ার ভেরি মাচ পলিটিক্যালি মোটিভেটেড। কিন্তু আমরা যদি দেখি ইন্টারনেট শাটডাউনের কারণ হিসাবে আসলে আমাদেরকে সবসময় বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে সরকার এবং আইন এগুলো জায়গা থেকে আমাদেরকে বোঝানো হয়েছে এটা একটা সিকিউরিটি পারপাসের জিনিস, যাতে টেরোরিজম বা অন্য কোনো ক্ষেত্রে বিষয়টা না ঘটে, বা ইন্টারনেটের থ্রুতে মানুষের কাছে, বিশেষ করে টেররিস্টদের কাছে বা যারা এই ধরনের ক্রাইম করছে তাদের কাছে যাতে ইনফরমেশনটা না পৌঁছায়, সেই জন্য আসলে এই জিনিসটা প্রয়োজনীয় একটা বিষয়। কিন্তু আমরা আসলে দেখেছি ইট হ্যাজ বিন ডান খুবই পলিটিক্যাল একটা বিষয় আমাদের এখানে ইন্টারনেট শাটডাউনটা। অ্যান্ড আমাদের কাছে আসলে ইন্টারনেট শাটডাউন আমার মনে হয় খুব ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে আসলে 2024 আন্দোলনে, যখন আমরা দেখেছি একটা লম্বা সময় ধরে ইন্টারনেট শাটডাউন হয়েছে। কারণ তার আগেও আমরা যদি 2022 ফেরত যাই, যখন আসলে বিএনপি সমাবেশগুলো করছিল বিফোর 24 ইলেকশন, যখন তারা সমাবেশ করা শুরু করেছে 22-23 যখন বিভিন্ন এলাকায়, পল্টন সহ বিভিন্ন এলাকায় যখন সমাবেশ করেছে, তখন কিন্তু আমরা নিউজ পেপারে এসেছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই বিশেষ এলাকায় ইন্টারনেট পাওয়া যাচ্ছে না, বা
এমনও হয়েছে, এরকম মনে হয় কিছু ইনসিডেন্ট ঘটেছে যে পল্টনের এক সাইডে ইন্টারনেট পাওয়া যাচ্ছে, আরেক সাইডে পাওয়া যাচ্ছে না। There were two events going on, একটা most probably আওয়ামী লীগের আর একটা বিএনপি এরকম। সো তখন it was very specific, ঘটনা ভিত্তিক ছিল এবং খুব পলিটিক্যাল থাকার কারণে এটা আসলে মানুষের মধ্যে এত ব্যাপকতা পায়নি। বাট জুলাইয়ের আন্দোলনে আসলে যেহেতু এটা জনমানুষকে খুবই ইম্প্যাক্ট করেছে এবং পিপল ফিল যে আসলে ইন্টারনেট না থাকলে তখন আসলে কি হয়। হ্যাঁ, কারণ আমাদের তো আসলে সোর্স অফ নিউজ কিন্তু এখন আর ওই প্রতিদিন সকালে কখন খবরের কাগজ আসবে, গতকালকে কি হলো আমি জানতে পারবো, বা রাত 10টার খবর দেখবো বা সন্ধ্যা 7টার খবর দেখবো। আমাদের কিন্তু এখন সোর্স অফ নিউজ হয়ে গেছে স্ক্রলিংটা, যে আচ্ছা কি হইতেছে, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, হোয়াটএভার। বাংলাদেশে তো ফেসবুক অনেক পপুলার। সো ইফ আই কাউন্ট ফ্রম অ্যাকচুয়ালি 2016 থেকে 24-এর মধ্যে প্রায় 21টার মতো ইন্টারনেট শাটডাউন হয়েছে বাংলাদেশে, ছোট বড় মিলায় 24-এরটা সহ। এবং 2022 সালের একটা রিপোর্ট আছে পৃথিবীতে যে 5টি দেশে আসলে সবচেয়ে বেশি ইন্টারনেট শাটডাউন হয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটি। হয়তো 21 নাম্বারটা 8-9 বছরের জন্য আমি জানি না মানে সংখ্যার দিক থেকে কতটা বড় শোনায়, বাট আসলে সংখ্যার হিসাবও তো আসলে অনেকভাবে হয়, কিন্তু আসলে এটা একটা বড় নাম্বার মানে গ্লোবালি। অ্যান্ড অলসো আপনি যদি সংখ্যার হিসাব যদি ওইভাবেও করতে চাই আমরা, যে ইন্টারনেট শাটডাউন হলে কি কি ক্ষতি হয়, তো সংখ্যাটা আসলে আমার ধারণা এতই বড় হবে, সেটা এই 21 দিয়ে আসলে ওটার ব্যাপকতাটা বোঝাটা টাফ। Do you want to say more about how we can track these internet shutdowns? What I have seen already, যে মানে গ্লোবাল ট্র্যাকিং সিস্টেমস আছে অলরেডি, হ্যাঁ, দ্যাট এক্সিস্ট নাও, অ্যান্ড দেয়ার আর ডিফারেন্ট অর্গানাইজেশন যারা কন্টিনিউয়াসলি ট্র্যাক করে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে কিভাবে ইন্টারনেট শাটডাউন হয়। হ্যাঁ, বা হয় ইন আ সেন্স মানে হচ্ছে, কখন কোথায় হচ্ছে, দেয়ার আর ট্র্যাকার্স। অ্যান্ড অলসো আমাদের এখানে ইভেন ইফ ইট ইজ আ কান্ট্রি ওয়াইড শাটডাউন, ইউ ক্যান সি যে এখন ইট ইজ অলওয়েজ আ মানে নিউজ হেডলাইন, ইন্টারনেট শাটডাউন ইজ হ্যাপেনিং। ইট ইজ নাথিং লাইক যে আচ্ছা হইছে, নেটওয়ার্কে চলে গেছে, আবার চলে আসবে। এই জিনিসটা থেকে তো আমরা বের হয়ে চলে আসছি। এখন পিপল আর ভেরি মাচ ওয়েল অ্যাওয়্যার অ্যাবাউট ইন্টারনেট শাটডাউন। যেহেতু আমাদের এখানে অ্যানাউন্সমেন্ট তো ডেফিনেটলি আসে না যে না এখান থেকে একটু পর্যন্ত ইন্টারনেট শাটডাউন চলতেছে বা চলবে। হ্যাঁ, মোস্ট প্রবাবলি একবার অ্যানাউন্সমেন্ট আসছিল আমাদের সরকার যখন আগস্টের উদযাপনের সময়, তারা মনে হয় 1 মিনিটের একটা ইন্টারনেট শাটডাউনের চিন্তা ভাবনা করেছিল ইনিশিয়ালি। দ্যাট ওয়াজ দ্য অনলি অ্যানাউন্সমেন্ট আমরা প্রথমে পেয়েছি। তার বাইরে আসলে ওইভাবে তো আমাদের তো অ্যানাউন্স করে না। একটা তো প্রথমটা ডেফিনেটলি ইট ইজ উইদিন কান্ট্রি, মানুষের মুখে থেকে আসে, যে মানুষ মানুষকে জানায় যে হ্যাঁ ইন্টারনেট আমরা ইন্টারনেট কানেকশন পাইতেছি না, হচ্ছে না। ইভেন গো ব্যাক টু হিল ট্র্যাক্স, যে আমরা বিভিন্ন সময় শুনি যে হিল ট্র্যাক্সের মানুষরা ইন্টারনেট ইউজ করতে পারতেছে না। তারপর তো টেকনিক্যাল বিষয়গুলো আসলে আসে, যে ওয়েব চেক করা, যে আসলে ওই এলাকায় নেটওয়ার্ক আছে কি নাই, হ্যাঁ কোনো কিছু রেসপন্স করতেছে কি করতেছে না। সো দ্যাট আর বোথ ওয়ে, একটা মানে হিউম্যানলি মানুষ জানায়, মানুষ বলে, অ্যান্ড অলসো তখন টেকনিক্যাল বাকি জিনিসপত্র দিয়ে চেক করা, অ্যান্ড অলসো ইন কান্ট্রি আউট কান্ট্রি সব জায়গা থেকে দেখা যে আসলে ইজ ইট ইন্টারনেট শাটডাউন, ওয়েদার দ্য নেটওয়ার্ক ইজ দেয়ার অর নট। Thank you. জুলাই অভ্যুত্থানের সময়ের শাটডাউনের কথা বলছিলেন। Can you tell us a little bit about how it was carried out, on whose orders? Because the regulatory measures are set up for obfuscation and avoidance of any responsibility and accountability. Let me add a little bit to that. এখন it will be easy অনেক ক্ষেত্রে লুকিং ব্যাক, যে আচ্ছা আমাদের এখন একটা অডিও রেকর্ডিং আছে যে একজন অর্ডার দিয়েছে। কিন্তু এই প্রশ্নটা করার প্রথম কারণ হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের রেকর্ডিং এক্সিস্ট করবে না। কিন্তু রেকর্ডিং এক্সিস্ট না করলেও হাউ আর দ্য রেসপন্সিবিলিটিস অ্যান্ড রেগুলেটরি মেকানিজমস আর সেট আপ, মানে কী ধরনের লিগাল পলিসি রেগুলেটরি মেজার এক্সিস্ট যেই ক্ষেত্রে এরকম একটা ড্রাস্টিক ডিসিশন নেওয়া সম্ভব। এবং এটা যদি না থাকে, এবং এটা না থাকাটাই উচিত, তাহলে একজনের অর্ডারে নো ম্যাটার হাউ পাওয়ারফুল দ্যাট পারসন ইজ, এইটা যে করা সম্ভব সেটা আমরা কি করে অ্যাভয়েড করতে পারি? It is a very difficult question to answer actually. So প্রথম কথা হইতেছে যে মনে করেন আপনি জিজ্ঞেস করছেন যে জুলাইয়ে কিভাবে ইন্টারনেট শাটডাউন হয়েছে না। তো এখন মনে করেন আমাদের মন্ত্রী তো বলছে যে মানে আমি ইন্টারনেট বন্ধ করি নাই, এমনি এমনি হয়ে গেছে। হ্যাঁ, সো হি ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট দ্যাট। সো আপনি যখন বলতেছেন হু ইজ দ্য অথরিটি, হু ইজ রেসপন্সিবল ফর দিস, আমি অডিওর কথাটা পরে আসতেছে। প্রথম কথাটা হইতেছে যে আপনি অন্য যেসব অথরিটির কথা বলতেছেন, যারা আসলে হয়তো অথরিটি, বিটিআরসি, এমটিএমসি, whatever the authorities are,
এখন ওদের সবার প্রধান কে? ইট ইজ আ মানে চেইন অফ কমেন্ট থিং, তাই না? যে আমার আসলে অর্ডারটা কোথা থেকে আসতেছে, কি হইতেছে না হইতেছে, এবং আমাকে আসলে কে কন্ট্রোল করে। এখন আমাকে যে কন্ট্রোল করে সে যখন বলে যে ইন্টারনেট শাটডাউন আসলে হয় না, এটা এমনি এমনি হয়ে গেছে, উই ডোন্ট নো এনিথিং, তারপরের যেই চেইন অফ কমান্ডের তারপরে যারা আছে তাদের কাছ থেকে আসলে আমরা কতখানি কি এক্সপেক্ট করতে পারি, এটা একটা প্রশ্ন আছে। এখন আপনি যখন আইনের কথা বলেন, দেখেন আমাদের যতগুলো আইন আছে এই রিলেটেড, কোরআন এবং নতুন যে আইন আসছে সবগুলাতে কিন্তু কোনো না কোনো জায়গায় ইন্টারনেট শাটডাউনের অপশনটাকে রেখে দেওয়া হয়েছে। এমন হয় নাই যে এমন না যে আমাদের নতুন আইন আসছে এটাতে ইন্টারনেট শাটডাউনের অপশনগুলো নাই, আছে কিসের জন্য? ফর সিকিউরিটি পারপাস। সো আমি যেটা প্রথমেই বলছি আমার কথার শুরুতে, যে আমাদের এখানে কতটা আসলে আদার দেন হোলি আর্টিজান, হোলি আর্টিজানটা আমরা জানি বিকজ এটা একটা খুব বড় একটা ইনসিডেন্ট ছিল মানে গ্লোবালি, অ্যান্ড আমাদের বাংলাদেশের জন্য তো ডেফিনেটলি। সো আসলে কতটা সিকিউরিটি পারপাসে ইন্টারনেট শাটডাউন মানে ব্যবহার করা হয়েছে সেটা নিয়েও কিন্তু আমাদের কাছে কোনো তথ্য একদম ক্লিয়ারলি নাই। এ মনে করেন যে 21টা ইন্টারনেট শাটডাউন হয়েছে, তার মধ্যে ধরলাম আমি কথার কথা যে এই কয়টা হচ্ছে সিকিউরিটি পারপাসে ইউজ করা হয়েছে, আর এই কয়টা ওয়াজ পলিটিক্যালি মোটিভেটেড। উই হ্যাভ আ ক্লিয়ার পিকচার, বাট উই সে ইট ইজ মোস্টলি পলিটিক্যালি মোটিভেটেড। এখন পরের যে অথরিটিগুলো আমরা বিটিআরসি বলেন, এমটিএমসি বলেন, আইনে কি বলা আছে যে এ পারবে না। হ্যাঁ, এখন আইনে যে বলা আছে এ পারবে না, বিটিআরসি পারবে হয়তো ইন্টারনেট শাটডাউন পুরোটা করে দিতে। এখন আইনে যখন মনে করেন বিশেষ কারো কাছ থেকে লিখিত চিঠি প্রয়োজন, কারণ সবকিছু গেল বলা আছে। প্রথম প্রবলেমটা হইতেছে আপনি সরকার যখন আপনাকে বলে যে আমি জানি না ইন্টারনেট শাটডাউন এমনি হয়ে গেছে, তারপরে যখন স্পেসিফিকলি কোনো রেকর্ডিং বের হয়েছে আমরা সবাই জানি যে বলা হয়েছে হ্যাঁ ইন্টারনেট বন্ধ করে দিছি। এখন এইগুলার সাথে সম্পর্কটা কোথায়? লিগালের তো দুইটা জায়গা আপা। একটা হচ্ছে আপনার আইন আছে কিনা, আইনে ইন্টারনেট শাটডাউনের কথা বলা আছে। এখন আপনি যেই মানুষটাকে বা যেই অথরিটিটাকে ধরবেন যে আইনে এই বিশেষ কারণে ইন্টারনেট শাটডাউনের কথা বলা আছে, বাট তুমি তো এই কারণে ব্যবহার করো নাই, তুমি তো একটা পলিটিক্যাল মোটিভেশনের কারণে ব্যবহার করছো বা ইল মোটিভেশন নিয়ে ইউজ করছো, তারপরে আপনাকে যেতে হবে কোর্টে। এখন কোর্টে যাওয়ার পরে যারা এটার জন্য আসলে দায়ী ছিল, আদার দ্যান দ্য পলিটিক্যাল লিডার্স অ্যান্ড এভরিথিং, ওদের আসলে কি আমরা মানে জবাবদিহিতার মধ্যে, অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসলে আনতে পারি কিনা? সো আমাদের এখানে আপনার ইন বিগার পার্সপেক্টিভ ইট ইজ আ ভেরি লুজ সিস্টেম, যেখানে আপনার অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা খুবই কম। একটা হচ্ছে খারাপ আইন, আপনি আইনে সুযোগ রাখছেন, তার মধ্যে যেখানে আইনের সুযোগ রাখছেন সেখানে আবার অ্যাকাউন্টেবিলিটিও নাই। সেইখানে কোন অথরিটির কতখানি দায়িত্ব আছে, কতখানি পারবে না পারবে, এইটা নিয়ে আলোচনা করাটা আমার কাছে মনে হয় যে খুব একটু বিলাসিতার মতো বিষয়। কারণ আইনে কি বলা আছে পরিষ্কারভাবে আমরা সবাই জানি, আইন পড়লে। হ্যাঁ, তো তারপরে আইনটা নিয়ে যারা কাজ করে, প্রথম কথা আইনটা তো আসলে যারা বানাইছে তারাও তো আমাদের অথরিটির মধ্যেই পড়ে। তো তারা যেহেতু মনে করছে যে না এখনো এত বছর, জুলাইয়ের পরেও আমাদের ইন্টারনেট শাটডাউনের রাখার আমরা স্কোপ রাখবো, হ্যাঁ, সো দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চেন। তারপরে তাদেরকে আপনি কিভাবে অ্যাকাউন্টেবল করবেন সেটাও আমরা দেখতেছি। ইট ইজ আ ভেরি লেন্দি প্রসেস, এটা আদতেও হবে কি না। হ্যাঁ, সবাই সবার মতো করে বলে যাচ্ছে আমি জানি না। এখন এই ধরনের কথাবার্তা আসতেছে যে কোনো লিখিত অর্ডার তো পলকের কাছ থেকে ছিল না, মুখের কথাই করছে। এখন যে মুখের কথাই করছে সে আবার বলতেছে যে আমাকে ফোন দিয়ে বলা হয়েছে দেখে আমি করছি। সো এগুলো আসলে আপনার সব কথার ভিত্তিতে মানে আমি জানি না আসলে কিভাবে মানুষকে অ্যাকাউন্টেবল করা যাবে। সো ইফ দ্য সিস্টেম গোজ লাইক দিস, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আই ডোন্ট নো হাউ, মানে আসলে মানুষ কীভাবে ফিগার আউট করবে। বাট আমার কাছে যদি আপনারা জিজ্ঞেস করেন হোয়াট উইল বি মাই রেকমেন্ডেশন, প্রথম কথা আইন ঠিক করা, যে না ইন্টারনেট শাটডাউনের স্কোপ রাখা যাবে না। আইনটা ঠিক করার পরে তারপরে মনে করেন অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমটা খুবই স্ট্রং কর, কে কোথায় দিছে, লিখিত অর্ডার ছাড়া করা যাবে কি যাবে না। একবার এরকম ঘটনা ঘটছে, ওটার উপর বেস করে আসলে আমাদের কি শিক্ষা আছে ওইভাবে ঠিকঠাক করে অ্যাকাউন্টেবিলিটি আর আইনটা ঠিক না করলে আবার হওয়ার সম্ভাবনা আছে। থ্যাংক ইউ। আমি আপনার সাথে একমত। আমার নিজেরও পজিশন হচ্ছে যে আসলে স্কোপটা এত কিছুর পরেও ইন্টারনেট শাটডাউনের স্কোপটা রাখা হলো এবং ন্যাশনাল সিকিউরিটির নাম দিয়ে অনেক কিছু জাস্টিফাই করা হয়। এটা আমরা ওই ডিজিটাল সিকিউরিটি অধ্যাদেশ এও দেখলাম। আসলে দেয়ার ইজ আ রিটেনশন অফ আ ওয়েভার বেসড অন ন্যাশনাল সিকিউরিটি। আমি যেটা বলবো, এবং আপনাকে আমি চ্যালেঞ্জ না, বাট টু রিফ্লেক্ট অন যে হাউ ক্যান উই
one, challenge this idea of national security, because আপনি যে দুইটা উদাহরণ দিলেন, একটা হচ্ছে হোলি, সেটা গ্লোবালি হোক বা লোকালি একটা নিউজ ওয়ার্দি হোক, যখন নাকি ইনসিডেন্টটা হয়ে গেল তখন আসলে ইন্টারনেট শাটডাউন করে আমরা কি সিকিউরিটি রিস্ক অ্যাভয়েড করলাম এটা আসলে ক্লিয়ার না, আর শাটডাউন না করলে আমরা কি সিকিউরিটি থ্রেট ফেস করতাম এটাও কিন্তু ক্লিয়ার না। আই ফাইন্ড ইট আ ডিবেটেবল আর্গুমেন্ট যে তখন করা উচিত ছিল। সো এই ন্যাশনাল সিকিউরিটির এক্সকিউজটা ওখানেও আমি বলবো প্রযোজ্য না। আরেকটা হচ্ছে চিটাগং হিল ট্র্যাক্স। চিটাগং হিল ট্র্যাক্সের ব্যাপারটাতেও ন্যাশনাল সিকিউরিটি যত্র ব্যবহার যেভাবে হয়, টু ক্র্যাক ডাউন অন ডিসেন্ট, ক্র্যাক ডাউন অন হিউম্যান রাইটস অফ ইন্ডিজিনাস পিপল, সেখান থেকে যে বিভিন্ন ধরনের রাইটস ভায়োলেশন হচ্ছে সেগুলো যেন বের না হতে পারে, সেই হিসাবে মোটামুটি ইউজ হয়ে থাকে আমরা যতদূর জানি। সো সেখানেও আমরা ন্যাশনাল সিকিউরিটিকে এক ধরনের ইনস্ট্রুমেন্টালাইজেশন হিসেবে ব্যবহার করা দেখছি। তো আমরা যদি এই আইডিয়াটা অফ ন্যাশনাল সিকিউরিটি যদি ডিপলি আর একটু চিন্তা না করতে পারি, হোয়াট ডাজ ইট রিয়েলি মিন, ন্যাশনাল সিকিউরিটি আসলে কার পারপাস সার্ভ করছে এটা। আরেকটা হচ্ছে যে আপনি যেটা বলেন, আই টোটালি এগ্রি উইথ ইউ, যে যেভাবে জিনিসটা সেট আপ আছে, একটা হচ্ছে লতেই দেওয়া আছে ন্যাশনাল সিকিউরিটি ইজ এ ভেরি ভেগ অ্যান্ড জেনারেল টার্ম, আরেকটা হচ্ছে লিখিত কথা বললেও, হ্যাঁ, এখন কথা হচ্ছে সেটাও এমন একটা প্রসেস, সেটা এখন যাবে কোর্টে চ্যালেঞ্জ হতে হবে, সেখানে প্রুভ হতে হবে, সেখানে যারা ইনচার্জ তারা আবার বলবে উপর থেকে প্রেশার এসছে, আবার কোর্টেরও ইন্ডিপেন্ডেন্স নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এত বড় ঘটনার পরেও ওয়াই কুডেন্ট উই রিয়েলি চ্যালেঞ্জ এরকম একটা অধ্যাদেশ, আবার মানে ইট ওয়েন্ট থ্রু দ্য সিস্টেম। তো এইটা চ্যালেঞ্জ করার ক্ষমতা যে এখানকার অ্যাক্টিভিস্ট আর অ্যাডভোকেটস আর সাধারণ জনগণের সচেতনতার জন্য যেই করেনি হোক এটা থাকছে না, এটা কেন হচ্ছে? সো এখানে কয়েকটা বিষয় আছে। প্রথম কথা, আপনি যেটা বলছেন যে টোটালি এগ্রি উইথ ইউ, যে ন্যাশনাল সিকিউরিটি তো একটা বিশাল বড় বিষয়। হ্যাঁ, এটা তো শুধু ইন্টারনেট শাটডাউন বা ইন্টারনেট অ্যাক্সেসের উপরেও ডিপেন্ড করে না, এটা তো ইটস আ মাল্টি লেয়ার থিং না। কিছু কিছু জায়গায় এটা আসলে যারা সিকিউরিটিতে কাজ করে, আমাদের সিকিউরিটি এজেন্সিস মানে এনফোর্সমেন্ট এজেন্সিস যারা আছে, তার একটা স্পেসিফিক জায়গায়, একটা বিশেষ জায়গায় হয়তো ইন্টারনেটের অ্যাক্সেস বন্ধ করা দরকার ফর দ্য টাইম বিং। ইট ইজ আ কেস বেসিস থিং, তাই না? এবং যখন দিস কাইন্ড অফ ন্যাশনাল সিকিউরিটি এরকম ঘটনা ঘটে, তখন সবাই জানে স্পেসিফিকলি এই পারপাসের জন্য এখানে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে বা কিছু একটা। এখন এটাতে থামানো যাইতো কিনা বা কতখানি আসলে ড্যামেজ কমানো যায় সেটা হয়তো অন্য আলোচনা, সেটা আমি ঢুকবো না। মানে ওইটা তো আসলে প্রয়োজনে করা, এবং ওইটা ইটস নট লাইক যেভাবে আমাদের এখানে ইন্টারনেট শাটডাউনটা পরিচিতি পাইছে ওইটা তো এটা না, এটা আমরা সবাই জানি। আর আপনি যদি ন্যাশনাল সিকিউরিটির জন্য করেও থাকেন, ইট ইজ নট গোয়িং টু বি লাইক এরকম তো না যে একবারে পুরা বাংলাদেশের সব ইন্টারনেট আপনি বন্ধ টন্ধ করে দিয়ে আপনি ন্যাশনাল সিকিউরিটি, তাহলে তো আপনার মানুষকে ইন্টারনেটে অ্যাক্সেস দেওয়ারই দরকার নেই। ইফ ইট ইজ ইউর ন্যাশনাল সিকিউরিটি এত কনসার্ন আপনার ইন্টারনেট অ্যাক্সেস নেই, তাহলে তো ইন্টারনেটের অ্যাক্সেস পুরোটা বন্ধ করে দিলে দরকার নেই। সো যেটা আপনি বলতেছেন যে আইনে আছে ন্যাশনাল সিকিউরিটি, উই অল নো দ্যাট যে এইটা কনফ্লিক্টেড একটা জিনিস, এবং এই কারণে আইনগুলোতে এই ধরনের ভেগ শব্দ রাখা হয় যাতে আসলে এটা বিভিন্নভাবে ইউজ করতে পারে। বা এটার পজিটিভ দিকও আছে যে আইন যারা বানায় তারা বলে যে আমরা যদি এটা ডেফিনেশন দিয়ে দিই তাহলে এই ধরনের কিছু হলে আমরা ওটা স্পেসিফিক হয়ে যাবে খুব, তখন আমরা আইনের আওতায় আনতে পারবো না। এই কারণে অনেক ধরনের ভেগ জিনিসও আইনে আসলে ওইভাবে রাখা হয়। যেটা আগেও আমি বলছি যে আইনে বলছে যে হইতেছে সিকিউরিটি পারপাসে আমার জন্য রাখছে, হ্যাঁ, কিন্তু আসলে কতবার আমার জন্য সিকিউরিটি পারপাসে ইউজ করছে এই ইনফরমেশনটা কি আছে আমাদের কাছে? যতবার ইন্টারনেট শাটডাউন হয়েছে এর মধ্যে কতবার আসলে সিকিউরিটি, ইট ইজ নট লাইক আপনাকে পাবলিকলি বলতে হবে, হ্যাঁ, এরকম না যে এটা আপনার পেপারে হেডলাইন দিয়ে বলতে হবে যে হ্যাঁ এতবার সিকিউরিটি পারপাসে ব্যবহার করছে। বাট যারা আইনটা বানায়, যারা আইনটা প্রয়োগ করে, তাদের কাছে কি একুরেট এই ইনফরমেশনটা আছে কিনা, বা যে আইনটার মধ্যে এই ক্লজটা রাখছে সে আগে এই জিনিসটা এক্সপ্লোর করে করছে কিনা যে এতবার ইন্টারনেট শাটডাউন সিকিউরিটি পারপাসের কারণে করা হয়েছে। আরেকটা যেটা বিষয় হচ্ছে যে মানে বিভিন্ন সময় যে আমরা যে পলিটিক্যালি মোটিভেটেড ইন্টারনেট শাটডাউন দেখছি, হ্যাঁ, এটা তো আমরা সবাই আসলে জানতাম যে না এটা পলিটিক্যালি মোটিভেটেড ইন্টারনেট শাটডাউন। আপনি যদি অ্যাক্টিভিজমের জায়গা থেকে বা সিভিল সোসাইটির জায়গা থেকে আসে, তাহলে অ্যাকচুয়ালি ওই ছোট ছোট
পলিটিক্যালি মোটিভেটেড ইন্টারনেট শাটডাউন নিয়ে আমরা আসলে কি পরিমাণ কথা বলছি, এটা কিন্তু আমাদেরও নিজেদের কাছে প্রশ্ন করা দরকার। যে ইভেন ইফ ইট ওয়াজ আ জ্যামিং ফর 1 hour ইন আ সার্টেন এরিয়া, যেই পলিটিক্যাল পার্টির জন্যই হোক, ওটা তো ওর রাইটস। যেটা আমি বললাম যে 16 থেকে 24 পর্যন্ত 21টা ইন্টারনেট শাটডাউন হয়েছে, 20 কিংবা 21 নাম্বারটা জুলাই, তাই না? তার আগে তো 19টা হয়েছে। 19টা নিয়ে অ্যাকচুয়ালি হাউ মেনি টাইমস উই হ্যাভ টক। এখন মনে করেন জুলাইটা নিয়ে আমরা কেন এতই বা কথা বলছি। এখানে ইন্টারনেট শাটডাউনের সাথে আমরা যে জিনিসটা বাংলাদেশে খুব মিসিং করি, আমার কাছে লাগে যে আমরা এটাকে খুবই একটা পলিটিক্যাল, বাংলাদেশের যে কোনো টপিকের মতো এটাকে আমরা খুব রাজনৈতিক একটা বিষয় বানায় ফেলছি। কিন্তু এখন তো আপনাকে বুঝতে হবে যে ইন্টারনেটের সাথে মানুষের জীবন জীবিকা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই যে একটা লম্বা সময় ইন্টারনেট শাটডাউন হলো, এই সময়ে যারা বিদেশি অর্গানাইজেশনে কাজ করে তাদের কথা তো আমার সরকার চিন্তা করেনি। যাদের ইনকাম হয়তো মনে করেন যে বিভিন্ন প্ল্যাটফর্মস থেকে আসে, বিভিন্ন এখন তো ইনফ্লুয়েন্সার্স, অ্যান্ড অলসো যখন ইন্টারনেট শাটডাউন থাকে আসলে একটা দেশের কত $million অ্যাকচুয়ালি আমি লস্ট করছি উইদিন দ্যাট টাইম পিরিয়ড, ওইটা তো আমার আরো বেশি ফোকাস করা উচিত। আমার কি রক্ষা করতে যে আমি কি হারাচ্ছি, এইটারও তো আসলে একটা ক্যালকুলেশনের বিষয় আছে। সো আপনি যদি আমাকে বলেন যে আমরা সিভিল সোসাইটি কি করতেছে, এরকম না যে আমরা বলতেছি না। যখন এই ক্লজটা রাখা হয়েছে ফ্রম টিজিআই, উই হ্যাভ মানে প্রথমেই বলছি যে না, এটা কেন রাখছে, এটা রাখা ঠিক হয় নাই, এবং এটা ক্রিটিসাইজ করে যেটা বলা সিভিল সোসাইটি যেটা সব সময় করে, সিভিল সোসাইটির যেটা কাজ যে ক্রিটিসাইজিং ব্যাড ক্লজেস, তো সেইটা তো আমরা করতেছি। এখন তারপরের বিষয়টা হইতেছে যে মনে করেন এরপরে কি করবেন। প্রথমে আপনি ক্রিটিসাইজ করছেন, তারপর আপনি গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করবেন, বিকজ অ্যাজ গভর্নমেন্ট ইজ দ্য অথরিটি। আপনার তো ওনার সাথে নেগোশিয়েট করা ছাড়া কোনো উপায় নেই। তো আপনি যখন গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করবেন, এখানে আমি যেটা বলবো আমাদের দুইটা জায়গায়, একটা হচ্ছে যখন ছোট ছোট আকারে ইনসিডেন্টগুলো আসে তখন থেকে যদি আপনি ভেরি স্ট্রং অ্যাডভোকেসি করেন, ভেরি স্ট্রংলি ক্রিটিসাইজ করেন, তাহলে মনে করেন এত দূর আগাইতে পারে না। এটা একটা বিষয়। দ্বিতীয়ত, গভর্নমেন্টকে যে কোনো ধরনের অ্যাডভোকেসি ফ্রম মাই এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন ফর উইমেন রাইটস ফর আ ভেরি লং টাইম, অ্যাডভোকেসি তো আপাত জিনিসটা আমরা সবাই জানি যে এটা একদিনে তো পরের বিষয়, 10 বছরেও হয় কিনা, 20 বছরেও হয় কিনা, আমরা এত বছরেও আমাদের সিরা থেকে রিজার্ভেশন উঠাইতে পারি নাই। এত কিছুর পরেও আমরা একটা কমন ফ্যামিলি কোড বানাইতে পারি নাই। তো সেইখানে মনে করেন ইন্টারনেট শাটডাউন খুব আলোচিত বিষয় হইতেছে গত 5 বছরের। আমি খুব বেশি করে বললে আমি বলবো যে গত 2 বছর ধরে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সেখানে আমার কাছে মনে হয় আমাদের সিভিল সোসাইটির কন্টিনিউয়াসলি প্রসেসটা, জিনিসটাকে ক্রিটিসাইজ করা, গভর্নমেন্টকে বা যেই অথরিটি তাকে রেকমেন্ড করা যে এইটা না, জিনিসটা এভাবে করা উচিত, অ্যান্ড একই সাথে হোপ না হারানো, বিকজ ইট ইজ আ লং জার্নি, লং ফাইট, অ্যান্ড উই হ্যাভ টু ডু ইট, বিকজ আমরা তো এই কজটার জন্যই কাজ করি। এটা আসতেছে না বলেই আমাদের আসলে আই হোপ কোনো একদিন বলা লাগবে না, এভরিথিং উইল বি ফাইন, বাট this is how it is, we have to do it. If you could particularly focus on how we could avoid a uprising এর টাইমে যেরকম ইন্টারনেট শাটডাউন হলো, and how could telecom operators, ISPs, platforms এরা কি ধরনের রোল প্লে করতে পারে আসলে in avoiding shutdowns like that happened in July? যেখানে আমি বলতেছিলাম আপনাদেরকে যে এটার তো আসলে আপনার ইকোনমিক ভ্যালুটাও তো বুঝতে হবে। হ্যাঁ, যে আসলে টেলিকমেরও তো এইটা যখন ইন্টারনেট শাটডাউন হয়, ওরও নিশ্চয়ই একটা বিশাল বড় ইকোনমিক একটা কস্ট তো সে যায় এখানে। এগুলার বাইরেও আমি আমার ধারণা আমি আগেই একটুখানি বলে দিচ্ছি। একটা হইতেছে যখনই ইনসিডেন্ট হবে, ইউ হ্যাভ টু রেইজ ইউর ভয়েস, ইউ হ্যাভ টু টক, যে না, দিস ইজ নট রাইট, দিস ইজ মাই রাইটস, আমাকে এইটা থেকে বঞ্চিত করা যাবে না। সহজ হিসাব, একেবারে সোজা সাপটা কথা। দ্বিতীয় কথা হইতেছে, আমার কাছে মনে হয় এই ক্যালকুলেশনগুলো আপনারা যেসব অথরিটিদের যাদের কথা বললেন, এদের সবার ইন্ডিভিজুয়ালি শুড হ্যাভ অল দিস ক্যালকুলেশনস, যে যখন ইন্টারনেট শাটডাউন হয় তখন আসলে কি হয়। হ্যাঁ, কতখানি তারা আমরা যখন সিভিল সোসাইটি কথা বলি তখন আমাদেরকে বারবার একটা কথা বলা হয় যে ব্যবসায়িকরা আইন বুঝে না, ব্যবসায়িকরা পয়সা বুঝে। তো ও যদি পয়সাই বুঝে, ও পয়সাটাই বুঝুক,
যে মানে আমি প্রথম কথা এটা মানতে রাজি না, ও আইন বুঝে না, পয়সা বুঝে। আমি ধরলাম যে ওইটা লুপহোল হিসেবে ইউজ করে যে না, আমার যেখানে টাকা আমি সেখানে কথা বলবো। সো ওর আসলে ব্যবসা প্রতিষ্ঠানের পয়সাটা হিসাব করলেও আমার ধারণা ও স্ট্রং গ্রাউন্ড পাবে, ও নিজেই নেগোসিয়েশন করার জায়গা পাবে যে আসলে কেন ইন্টারনেট শাটডাউন হওয়া উচিত না। এর বাইরে ইন্টারনেট শাটডাউন নিয়ে একটা বড় আমি বলবো মিথ প্রচলিত যেটা আছে, ইন্টারনেট শাটডাউন করা হয় যাতে গুজব যাতে না ছড়ায়। এটার সবচেয়ে বড় এক্সাম্পল হইতেছে আসলে জুলাই। ইন্টারনেট শাটডাউন যখন হয় তখন সবচেয়ে বেশি গুজব ছড়ায়। এবং গুজবের কথা যদি আমরা আসি, পৃথিবী থেকে 100 বছর আগে গুজব ছিল না, 10 বছর 20 বছর আগে যখন ইন্টারনেট ছিল তখন গুজব ছিল না। বরং যখন ইন্টারনেট থাকে মানুষ এটা ভেরিফাই করতে পারে। যখন ইন্টারনেট থাকে আপনি সেম নিউজটা নিয়ে আপনি নিউজ পেপারে যেয়ে দেখতে পারেন যে আসলে কি আচ্ছা ঘটনাটা ঘটছে, কোনো নিউজ পেপারে কি আসছে, কারণ পরের দিনের কাগজটা আসতে তো সময় লাগে। আচ্ছা যে ঘটনাটা যার নামে বলতেছে তার কি কোনো কিছু বলার আছে কিনা, বিকজ আমরা তো জানি যে এখন যে কোনো কিছু ট্রেন্ড কোনো কিছু তো আসলে মানুষ একটা ডিসিশন নেওয়ার আগে সে তো ইন্টারনেটে মানে দেখে আসলে কি হইতেছে না হইতেছে। সো আমরা জুলাই কত ধরনের গুজব শুনছি, এখানে এটা হয়েছে ওইখানে ওইটা হয়েছে, কিন্তু ইন্টারনেট তো ছিল না, ইট ওয়াজ স্টিল দেয়ার। সো মনে করেন এইরকম অদ্ভুত অদ্ভুত কারণে আমার কাছে মনে হয় ইন্টারনেট শাটডাউন যখন হবে ওইগুলো আসলে আমাদের ডিবাং করা উচিত। হ্যাঁ, এবং এটা একটা তো আমি বললাম যেটা আপনাদেরকে যে আইনের বিষয়, আইন নিয়ে আমাদেরকে অ্যাডভোকেসি করতে হবে, কন্টিনিউয়াস ক্রিটিসিজম করতে হবে। অ্যাট দ্য সেম টাইম একটা বড় মানে সোশ্যাল অ্যাওয়ারনেসের জায়গা আছে। এবং আমরা আমাদেরকে ভুলে গেলে হবে না যে আমাদের বাংলাদেশের আসলে প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি। আমার এই প্রান্তিক জনগোষ্ঠীকে বুঝাইতে হবে, হ্যাঁ, এবং ও আসলে ইন্টারনেটের ব্যবহারকারী। আমাদের এখানে আমরা মনে করি যে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যে ফেসবুক সবচেয়ে পপুলার, ফেসবুকে আলোচনা বেশি হইয়া হয়, কিন্তু আপনি টিকটকে ঢুকে যদি কখনো দেখেন যে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিকটক এবং ইমো কতটা পপুলার। এবং একই সাথে যখন আমি ইমোর কথা বলতেছি, আপনি যদি ইমোর ব্যবহারকারী সংখ্যা দেখেন যে দেখবেন যে সৌদি আরবে যারা থাকে বা মিডল ইস্টে যারা কাজে যায় তারা কিন্তু এই ধরনের প্ল্যাটফর্মসগুলো অনেক ব্যবহার করে। এবং যারা আমরা বলি যে আমাদের অর্থনীতির একটা বিশাল বড় একটা স্ট্রং একটা জায়গা আসলে ওনারাই করে, যে রেমিটেন্স আমাদের বড় একটা জায়গা। এবং জুলাইও আমরা দেখেছি যে রেমিটেন্স পাঠানো বন্ধ করবেন না আপনারা, এই ধরনের কথাবার্তাও আমাদের এসেছে। তো এই যে মনে করেন ওর কাছে হয়তো একটা সার্টেন পয়েন্ট মনে হয় যে ও আচ্ছা ঠিক আছে নিজেরা গ্যাঞ্জাম করতেছে, ইন্টারনেট বন্ধ করছে, তা আমার কি। আমার আসলে ওই সোশ্যাল অ্যাওয়ারনেসের জায়গাটাও আসলে ক্রিয়েট করতে হবে। আসলে ইন্টারনেট বন্ধ করলে আমার অনেক কিছু, শুধু শহরের মানুষের না, প্রান্তিক জনগোষ্ঠীর অনেক কিছু। আমার যেই ভাইটা আসলে রেমিটেন্স পাঠায়, যে দেশের বাইরে থাকে, যে তার পরিবারের সাথে যোগাযোগ করে, সবকিছু করে, এটা যে একটা সোশ্যাল মানে টোটাল একটা ইকোসিস্টেম। সো আমার আসলে ওই সোশ্যাল অ্যাওয়ারনেসটা আর জায়গাটা আসলে অনেক বড় করতে হবে। এটা আসলে শুধুমাত্র একাডেমিক পলিসি এই জায়গাটা থেকেও আমাদের আসলে বের হয়ে ওই জায়গাটাতেও আসলে কাজ করতে হবে এইগুলোর পাশাপাশি। We know the government often uses internet slowdowns, data or signal jamming, and those are hard to verify as well, as it's hard to stop them from doing so. There is also firewalls and filters which governments use to control the internet to their favor and to also choke dissent. What do you think is the remedy for that? আমি একটু অ্যাড করি, এটা হয়তো আপনি অলরেডি কভার করে ফেলেছেন, যে ছোট ছোট জ্যামিং, হ্যাঁ, জোনাল ওয়েতে যেগুলো হয়, তখনই আমরা আর একটু সরব হলে হয়তো এত দূর আসতো না। হ্যাঁ, উইচ আই এগ্রি। মানে একদম প্রথম থেকেই যদি এগুলো নিয়ে অনেক চাপ সৃষ্টি করা যায় তাহলে এত ড্রাস্টিক কিছু করার সুযোগ হয়তো পায় না। প্রথমত আপনি যদি কিছু আরেকটু অ্যাড করতে চাইতেন। আর আরেকটা হচ্ছে যে আমরা এখন যদি আমি কানেক্ট করি যে গ্লোবালি, যেমন ইন্ডিয়াতে দেখেছি, চায়নাতেও আগে ছিল, দ্য গভর্নমেন্টস আর গেটিং মোর পাওয়ারফুল। আগে লোক দেখানোর জন্য হলো that we are practicing certain principles যেটা নাকি people friendly, ওইটা দেখানোর ভেলটা এখন আর নাই। ইন্ডিয়াতে খুব বেশি হারে দেখতে পাচ্ছি। অ্যান্ড টাকার কথাটা আপনি বললেন, কিন্তু প্ল্যাটফর্মরা আবার ওই টাকার কথা চিন্তা করি, গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করে গভর্নমেন্ট যা চায়, বিকজ ইটস আ মার্কেট ফর দ্যাম। সো এই যে বিশেষত ফিল্টারিং এর ব্যাপারগুলোতে, অথবা চায়না বা টিরানে যেরকম মানে একদম পুরো ব্লক করে ফায়ারওয়াল দিয়ে, অ্যান্ড চায়না হ্যাজ আ টোটালি ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া ইকোসিস্টেম। সো তারা আবার চাই এই মার্কেটগুলো অ্যাক্সেস করতে। সো সেই মার্কেটগুলো অ্যাক্সেস করার জন্য তারা গভর্নমেন্ট যেই ধরনের, বাংলাদেশে হয়তো অতটা এখনো তারা স্ট্রং হয়ে উঠতে পারে নাই, কিন্তু অন্যান্য এক্সপিরিয়েন্স আমরা দেখি যে হিউম্যান রাইটস এর
ভায়োলেশনের থেকে বেশি তাদের ইকোনমিক ইন্টারেস্টের কথা চিন্তা করেই দে এন্ড আপ not only negotiating with the government but in a way that emboldens governmented anti-human rights policy and মানুষজনের human rights compromise করে এটা হচ্ছে আমাদের এখনকার experience and observation. So how do we get out of that? I think we all are here for get out of that. We are having this discussion for get out of that. Hey, because I'm pretty sure that the biggest example is going on is the Gaza war. এর থেকে তো আর হচ্ছে content moderation বলেন, যে content বাদ দিয়ে দেওয়া বলেন, বা censorship বলেন, whatever the term you use, fanciest term you use, এর থেকে তো বেশি তো আর হয় নাই কোথাও না। সো এইখানে যেরকম আমার সরকারের সাথে পিছিয়ে লেগে থেকে নেগোসিয়েশন করতে হবে, আমি যদি সহজ বাংলা ভাষায় বলি, that is something we have to negotiate with platforms. We know that it's your business, but you have to also consider we are human and we have rights. এটাও আসলে একটা লম্বা জার্নি, লম্বা প্রসেস। এবং আপনি যেটা বলছেন যে ইন্ডিয়া বা চায়নাতে হয়, বিকজ প্ল্যাটফর্মসের জন্য মার্কেটগুলো বড়। বাংলাদেশ আসলে প্ল্যাটফর্মসের জন্য খুব বেশি বড় একটা মার্কেট এখনো পর্যন্ত না, হয়তো হবে ইন ফিউচার্স। এই সবকিছু মিলায় ইটস ভেরি ডিফিকাল্ট ইন আ সেন্স, যত ধরনের যেই ধরনের কন্টেন্ট আসে ওই জায়গাটা যদি আমি প্ল্যাটফর্মের জায়গায় যাই, সবকিছুই তো আসলে কোনো না কোনো জায়গা থেকে ওনাদের দিয়ে কন্ট্রোল। আমি আসলে কি দেখি কি না দেখি, আমাকে কি দেখাবে, আমার অ্যালগরিদম কি হবে না হবে, ইটস আ গ্লোবাল নেগোসিয়েশন উইথ দ্য প্ল্যাটফর্মস অ্যান্ড বিজনেস অ্যান্ড এভরিথিং। সো আমাদের কাছে যেটা মনে হয় যে আমাদের গ্লোবাল সাউথের ভয়েস যেটা, এটা আসলে আমরা কতখানি একসাথে হতে পারছি, আমরা কতখানি একসাথে হয়ে বলতে পারতেছি যে আসলে আমাদের এই ইস্যুস। কারণ দে আর ডেফিনেটলি গ্লোবাল নর্থের ভয়েস, নট অনলি ডিজিটাল রাইটস সেক্টর, ইফ ইউ লুক অ্যাট ক্লাইমেট, if you look at any other sectors, as you will see যে ক্লাইমেটে দেখেন গত কত বছর ধরে গ্লোবাল ওয়ার্মিং বলে সারা পৃথিবী কান্নাকাটি করে মরে যেতেছে। একদিন সকালে বলছে না ফ্রাইডে মর্নিং ট্রাম্প বললো গ্লোবাল ওয়ার্মিং বলে কিছু নাই। এখন গ্লোবাল নর্থের ভয়েস তো ওদের ক্ষমতার কারণে বলেন, শক্তির কারণে বলেন, সবকিছুর কারণে দে আর ভেরি স্ট্রং। সো আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতে আপনি যেটা বলতেছেন, এখানে এগেন আমাদের একসাথে হয়ে গ্লোবাল সাউথের অনেক একসাথে কাজ করার জায়গা আছে, কান্ট্রি ওয়াইজ, রিজন ওয়াইজ। তাদের সবার আসলে একসাথে হয়ে এই নেগোসিয়েশনগুলো প্ল্যাটফর্মের সাথে করা উচিত। কারণ যখন একটা দেশ বা মনে করেন একটা সরকার বা একটা সিভিল সোসাইটি একা নেগোসিয়েশন করে, মেবি ওটা ইগনোর করা সহজ। বাট আমার কাছে মনে হয় যদি সবাই মিলে, এখন এই জায়গাগুলোতে আসলে আমাদের কাজ করার জায়গা, যে আমাদের এই রিজনের সিভিল সোসাইটি আমরা আসলে কতখানি একসাথে হইতে পারতেছি টু নেগোশিয়েট উইথ দিস কাইন্ডস অফ থিং। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমাদের ফোকাস করার জায়গা। আমার কাছে মনে হয় যে ওইটা যদি আমরা করতে পারি, তাহলে আসলে অ্যান্ড এভরিডে নিউ পলিসিস আর কামিং ইন ডিজিটাল রাইটস। হ্যাঁ, যে কি প্রাইভেসি কি হবে, ডেটার সিকিউরিটি কি হবে, গ্লোবালি কি হবে, রিজনালি কি হবে। সো দিস ইজ সামথিং উই হ্যাভ টু অ্যাকচুয়ালি সবাই একসাথে হয়ে উই হ্যাভ টু ডু সামথিং। একটা সিঙ্গেল, দ্যার ইজ নো সিঙ্গেল সলিউশন ফর দিস, যে না আমরা এই কয়জন যে বললাম বা আমরা এইভাবে জিনিসটা ফিগার আউট করে দিলাম। অ্যান্ড বিজনেস দে উইল ডু দ্য বিজনেস, এটা তো আমরা কিছু করতে পারবো না। সো বাট বিজনেস এথিক্স ঠিক করার জন্য আসলে আমরা কতখানি একসাথে হয়ে আমাদের ভয়েসটা কত স্ট্রং হয়, সো দ্যাট দে কান্ট ইগনোর, ওইটা আসলে আমাদের ফোকাস করেছে। ইন্টারনেট শাটডাউন বা স্লো ডাউনের ক্ষেত্রে তো আসলে গভর্নমেন্ট এক ধরনের কন্ট্রোল অ্যাসারশন করতেছে, অ্যান্ড they're also trying to filter certain information সেটা যেন পাবলিককে রিচ না করে. So it is fundamentally a crackdown on people's rights, and we see that these kind of slowdowns and shutdowns are normalized in the Chittagong hill tracts, as we have also seen this happening in Kashmir. And if digital rights are human rights, and if many of these governments are simply not interested in human rights, or only when it serves them, or just as lip service, what roles can activists play, and how can public advocacy curtail government overreach and abuse? আপনি মনে করেন হিল ট্র্যাক্সের কথা যে বললেন, ইন্টারনেট তো একটা অংশ। হ্যাঁ, ইন্টারনেটের একটা বিশাল বড় শক্তি হইতেছে কি, যেখানে আই ক্যান বি মাই ভয়েস, আমার সমস্যাটা
আমি নিজে একটা লাইভ করে একটা স্ট্যাটাস দিয়ে আমি বলতে পারি, হ্যাঁ ইন্টারনেট থাকার কারণে, যদি আমি ওই অর্থে চিন্তা করি, যেটা আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়া, যেগুলো নিউজ মিডিয়া বলবো আমি, ওইগুলাতে মনে করেন একটা প্রসেসের মধ্যে দিয়ে খবর আসে। ইফ আই কোয়েশ্চেন যে হাউ মেনি নিউজ উই গেট অ্যাকচুয়ালি রিগার্ডিং চিরং হিল ট্র্যাক্স, আমার প্রতিদিনের সংবাদে একটা ডেইলি নিউজ পেপারে কয়টা সংবাদ আসে হিল ট্র্যাক্স নিয়ে, হ্যাঁ, এবং আপনি যদি গত 1 বছরের কোনো একটা ডেটা বের করে আসলে কতগুলো সংবাদ আছে। সো ওই সেন্সরশিপটা ওয়াজ দেয়ার ফর এভার, হ্যাঁ। ইভেন সেম গোস ফর কাশ্মীর, সেম গোস ফর এনি আদার রিজিয়ন, কনফ্লিক্টেড যেখানে কনফ্লিক্ট রিসেন্ট যেগুলো আছে রিগার্ডিং হিউম্যান রাইটস। আমাদের এখানে আপাতত মানে এত বড় বড় হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে যেগুলার আমাদের ডিরেক্ট এভিডেন্স আছে। উই হ্যাভ ডান ইনভেস্টিগেটিভ ফ্রেম যে কিভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন হইতেছে অন জুলাই, যেখানে আপনার ডিরেক্ট এভিডেন্স আছে যে আপনার ল এনফোর্সমেন্ট মানুষকে 0 পয়েন্টে গুলি করতেছে। এটার ভিডিও কিন্তু আছে। এটা কিন্তু এরকম না যে জিনিসটা নাই, এটা কোথাও পাবলিশ করা যায় নাই, এটা কোথাও মানে কোর্টে নেওয়ার মতো পরিস্থিতিতে আমরা নেই, সব কিছু আছে ওইখানে। তারপরে অ্যাকচুয়ালি আমরা কতখানি হিউম্যান রাইটস এনশিওর করতে পারতেছি। এগেন মানে ক্রিয়েট প্রেশার অন গভর্নমেন্ট, দ্যাট ইজ দ্য অনলি থিং। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের কাজ করার জায়গাটা কোথায় আমি এটা বলি, যে আমি স্পেসিফিকলি আমি যে কেসটার কথা বলতেছি এটা গাজীপুরের কোনাবাড়ির একটা ছেলেকে মারা হয়েছে, হৃদয়। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান, সো ইউ ক্যান সি দ্য টোটাল ভিডিও, যে ওকে কিভাবে আসলে মানে 0 পয়েন্টে গানশুট করে মারা হয়েছে। ওইখানে ল এনফোর্সমেন্ট মানে এজেন্সি স্পেসিফিকলি পুলিশ ছিল অ্যান্ড এভরিথিং। এতদিন পরে 1 বছর হয়ে গেছে, জুলাই হয়ে গেছে, 1 বছর বেশি অ্যাকচুয়ালি, মোটামুটি 1.5 বছর। আর নিউ ইলেকশন ইজ কামিং। হৃদয়ের কেসটা নিয়ে আমরা এখনো লড়ে যাইতেছি। কিসের জন্য? বিকজ হৃদয়ের ডেড বডি পাওয়া যায়নি। যেহেতু ওর ডেড বডি পাওয়া যায় নাই, ওর ডেথ সার্টিফিকেট হয় নাই। যেহেতু ওর ডেথ সার্টিফিকেট হয় নাই, হৃদয়ের ফ্যামিলি একটা মানে জুলাই রেভলিউশনে বা আপরাইজিং যাই বলি, যেটা এখানে একটা মানুষ মারা গেছে, তার আসলে যেই ধরনের মানে সুবিধা বা বেনিফিটস বা যেটা পাওয়ার কথা, তারা কোনো কিছু ক্লেম করতে পারতেছে না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ আ ডেথ সার্টিফিকেট। সো এখন মনে করেন আমি একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারতেছি না, যেটা আমার কাছে ভিডিও আছে একটা মানুষকে মানে 0 পয়েন্টে গুলি করে মেরে ফেলছে, এন্ড আমি দেখতেছি লাশটা টেনে নিয়ে যাইতেছে। মানে এর থেকে বড় হিউম্যান রাইটস ভায়োলেশন আই ডোন্ট নো, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়ার মতো হয় কিনা। একই কথা বারবার বলতেছি প্রথম থেকে, এবং আমার ধরনের গত 10 বছর ধরে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে বলে যাইতেছি যে রেজ ইওর ভয়েস। আইন আসার সাথে সাথে ক্রিটিসাইজ করেন, ঘটনা ঘটার সাথে সাথে ক্রিটিসাইজ করেন, পয়েন্ট আউট করেন, গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন করেন। সো ইট ইজ দ্য প্রসেস, উই হ্যাভ টু ডু ইট। অ্যান্ড রিগার্ডিং হিউম্যান রাইটস ভায়োলেশন, মানে সরকার, শুধু সরকার, মানে সরকার তো আসলে একটা বিষয়, মানে টার্ম আমি বলবো যে, বাট যখনই কোনো রাজনৈতিক দলের বা যখন আমি এর থেকে আমার মনে হয় ক্ষমতা শব্দটা ব্যবহার করা ভালো। ক্ষমতা তো আসলে যখনই তার প্রয়োজন হয় সে সব ধরনের রাইটস ভায়োলেশন করে। সো এটা তো আসলে ক্ষমতার বিরুদ্ধে আমাদের একটা লড়াই, বা বলতে পারেন যে ক্ষমতাকে অ্যাকাউন্টেবল করার জন্য একটা যুদ্ধ। সো আমি ক্ষমতাকে যত বেশি অ্যাকাউন্টেবল করতে পারবো, আমার এই হিউম্যান রাইটস ভায়োলেশন থেকে শুরু করে সবকিছু। এন্ড যখন উই আর টকিং অ্যাবাউট হিউম্যান রাইটস ভায়োলেশন, দেখেন গত 15 বছর আমি বলবো না, আরো বেশি আমি ধরি, হ্যাঁ গত 20 বছর 25 বছর, আমি 2001 থেকে ধরি, কত ধরনের কি জানি বলে অপারেশন ক্লিন হার্ট থেকে শুরু করে মনে করেন আমাদের এই গুমের যে কালচারটা তৈরি হয়েছিল, কত ধরনের আসলে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে। যে হিউম্যান রাইটস ভায়োলেশন গুলো একেবারে চোখে দেখা যায়, ইম্প্যাক্ট আছে, যেটা নিয়ে আপনি কোর্টে যেতে পারেন, সেইটা নিয়েই আমরা এত বছর ধরে কথা বলতেই যাচ্ছি, বলেই যাচ্ছি, করেই যাচ্ছি। সেখানে তো মনে করেন ইন্টারনেট তো আসলে ধরা ছোঁয়া যায় না। হ্যাঁ, এটার ইম্প্যাক্ট হতেছে, আমাদের সরকার বলতে পারে এমনি এমনি হয়ে গেছে। হ্যাঁ, তো ওইটা নিয়ে মনে করেন যে আগের গুলা নিয়ে যত যদি মানে যেই আওয়াজ আমরা করছি, এটা থেকে ডাবল আওয়াজ করতে হবে, এটা থেকে আরো বেশি বলতে হবে, আরো করতে হবে, সো দ্যাট এটা আসলে তাদের কানে যায়। Thank you, Fazia, for your time.
And to our audience, thank you for listening. You can subscribe to our monthly digest by going to barta.substack.com, and you can listen to our podcast on YouTube. It's under Barta Podcast, and our Instagram handle is barta.tech. Until next time.